হাতে এসএসসি পরীক্ষার রেজাল্ট নিয়ে বসে আছে আরিয়া। এবারও ফেল। এই নিয়ে তিনবার ফেল করলো আরিয়া। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কষ্টে ভিতরটা ফেটে যাচ্ছে। আরিয়ার মা এসে মেয়ের অবস্থা দেখে ঝংকার দিয়ে উঠল। আরিয়ার মা, কি এইবারও ফেল? শঙ্খিনী মান ইজ্জত যা ছিল সব শেষ করে ফেললি। মাথা নিচু করে বসে আছে আরিয়া। মায়ের এসব কথা নতুন নয়, গত 2 বছরেও একই কথা শুনতে হচ্ছে ওকে। ঠাস গালে হাত দিয়ে মায়ের দিকে চোখ তুলে তাকালো আরিয়া। আরিয়ার মা, তুই জীবনেও পাশ করতে পারবি না, এখন তোকে কে বিয়ে করবে? হায় হায়, সমাজে মুখ দেখাতে পারবো না তোর জন্য। আরিয়া, মা, একটা সার্টিফিকেটই মানুষের ভাগ্য নির্ধারণ করে। আমি মানুষ হিসেবে কি আমার কোনো মূল্য নেই? আজ যদি আমি পাশ করতাম তাহলে কি এই কথাগুলো বলতে পারতে? আরিয়ার মা, করলে বলতাম না, কিন্তু তুই তো করিসনি। এখন বর্তমান যুগে ম্যাট্রিক পাশের কি মূল্য তুই জানিস? কোনো জায়গা থেকে মেয়ে দেখতে গেলে প্রথমে কি জিজ্ঞেস করে? মেয়ে কি পাস? আর তোরে দেখতে এলে কি কমো? তিনবার ম্যাট্রিক ফেল। আরিয়ার মা চলে গেল আরও কতগুলো কথা শুনিয়ে। আরিয়ার বাবা এসে আরিয়ার মাথায় হাত রেখে বলল, আরিয়ার বাবা, ভেবেছিলাম তুই পাশ করবি মা, কিন্তু না, করিসনি। তোরা 2 বোনের পড়ালেখার খরচ যে আমি কত কষ্ট করে জোগাড় করতাম সেটা শুধুমাত্র আমিই জানি। এখন আমি যেটা বলবো তোকে কিন্তু সেটাই শুনতে হবে। আরিয়া তার বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে দিল। আরিয়া, বাবা, আমি পারলাম না, জানো বাবা, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পাশ করতে পারলাম না। আমি কি করব বলো তো? আরিয়ার বাবা চলে গেল। আরিয়া বাহিরের দিকে তাকিয়ে আছে। হালকা বৃষ্টি হচ্ছে। আকাশের দিকে তাকিয়ে আছে। কালো মেঘটা কিভাবে চোখের আড়ালে ঘায়েল হয়ে যাচ্ছে। হঠাৎ জোরে মেঘের গর্জন শোনা যাচ্ছে। এক দৃষ্টিতে প্রকৃতির খেলাগুলি দেখছে। তার জীবনটাও তো এরকমই। কি থেকে কি হয়ে গেল? একটা দমকা হাওয়ায় এসে সব কিছু তছনছ করে দিয়ে চলে গেল। চোখ দুটো ফুলে গেছে আর চোখ দিয়ে পানি পড়ছে না। বৃষ্টি একটু কমেছে। বিকালে রুমে প্রবেশ করলো আরিয়ার মা। একটা শাড়ি দিয়ে গেল, শুধু বলেছে তাড়াতাড়ি শাড়িটা পরতে। আরিয়া কিছুই বুঝতে পারছে না ওর মা কি করতে চাইছে। আরিয়ার মা, কিরে, শাড়িটা এখনো পরলি না? আরিয়া, শাড়ি পরবো কেন? আর কিছু বলতে না দিয়ে আরিয়ার মা, তোর কালাম কাকু একটা বড় ঘর নিয়ে এসেছে। ছেলে নাকি একবার বিয়ে করেছিল, একটা 2 বছরের বাচ্চা রেখে বউটা চলে গেছে। এখন আবার বউ খুঁজছে, ইতালি থাকে, তোরে ওখানে নিয়ে যাইব। আরিয়া, মা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা বিয়ে করার লোক যার 2 বছরের একটা বাচ্চা আছে, তার সাথে আমার বিয়ে দিতে চাইছো? আরিয়ার মা, তোরে কে নিবে শুনি? চুপচাপ শাড়িটা পর, তা না হলে আমি কি করব তা আমিই জানি। চোখ রাঙিয়ে আরিয়ার বাবা এসেও একই কথা বলল। ধপ করে বিছানায় বসে পড়ল আরিয়া। ফেল করার কষ্টটা এখনও একটুও কমেনি তার উপর আবার বিয়ে। আরিয়া শাড়ি পরতে না চাইলে জোর করে শাড়িটা পরিয়ে দেয় তার মা। পাত্রপক্ষ এসেছে দেখতে। সামনে বসানো হয়েছে আরিয়াকে। সবাই দেখে মাশাল্লাহ ভালোই বলল। যখন জিজ্ঞেস করলো তুমি কি পাস, জবাব দিতে পারেনি আরিয়া। যদিও বিষয়টা জানতো, জিজ্ঞেস না করলেও পারতো, কিন্তু কথায় আছে, কুকুরের লেজ কখনো সোজা হওয়ার নয়। মানুষ জানে তাকে এই কথাটা বললে সে কষ্ট পাবে, শুধু তবুও বারবার একই কথা বলে কষ্ট দেয়। দৌড়ে রুমে এসে দরজাটা লাগিয়ে দিল আরিয়া। বালিশে মুখ গুজে কাঁদছে। আরিয়ার মা বাবা হাতে পায়ে ধরে বিয়েটা ঠিক করলো। 2 দিন পর বিয়ে। আরিয়া, সবাই আমাকে ফেলে দিতে পারে, কিন্তু সুমিত আমাকে কখনোই ফেলবে না। কালকেই দেখা করব। কিন্তু সুমিত তো একবারও আসলো না আমার খবর নিতে। হয়তো জরুরি কোনো কাজে আটকে পড়েছে, তাই আসতে পারিনি। হ্যাঁ, কালকেই আমি ওর সাথে দেখা করব। সকালে একটা খোলা মাঠে দাঁড়িয়ে আছে আরিয়া। সামনে সুমিত, যাকে আরিয়া অনেক ভালোবাসে। সুমিত ওকে ভালোবাসে। মুখটা কালো করে দাঁড়িয়ে আছে সুমিত।
সুমিত, যা বলার তাড়াতাড়ি বলো, আমার টাইম নেই। আরিয়া, সুমিত আমার বিয়ে ঠিক করে ফেলেছে, প্লিজ তুমি কিছু করো। সুমিত, তাহলে তো ভালোই হলো, বিয়ে করে সুখী হও। আরিয়া, এটা কি বলছো সুমিত? আমার বিয়ে ঠিক করে ফেলেছে, তাও লোকটার একটা বাচ্চা আছে 2 বছরের, আর তুমি বলছো এটা তুমি বলতে পারলে? সুমিত, তোমাকে আর কে বিয়ে করবে শুনি? 3বার এসএসসি ফেল করেছো তুমি, তোমার সাথে 2 বাচ্চার বাপকেই মানায়। আরিয়া, তুমি কি আমাকে ভালোবাসো না? প্লিজ মজা করো না, চলো আমরা পালিয়ে যাই। সুমিতের হাত ধরে ঝটকা মেরে হাতটা ছাড়িয়ে নেয় সুমিত তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে। সুমিত, তোমাকে নিয়ে পালিয়ে যাব? ভাবলে কি করে? আজকে একটা সত্যি কথা বলছি, তোমাকে আমি কখনোই ভালোবাসিনি। নিলয়ের সাথে বাজি ধরেই অ্যাক্টিংটা করেছি, কেননা তুমি পুরো স্কুলের টপ সুন্দরীদের মধ্যে একজন, তাই তোমাকে পটিয়েছি। নিলয়ের সাথে আমি ডিলে জিতে গেছি। হাসতে হাসতে আরিয়া, সুমিত, হচ্ছেটা কি এখানে? নিলয় কোথা থেকে আসছে? প্লিজ ইয়ার কি বাদ দাও, আমার ভালো লাগছে না। কথা থামিয়ে দিয়ে সুমিত, কি যোগ্যতা আছে তোমার আমার বউ হওয়ার? এসএসসি পাসই তো করতে পারলে না, আবার কোনো সার্টিফিকেট নেই, সমাজে মুখ দেখাতে পারবো না। তোমাকে বিয়ে করলে আমাদের রিলেশন আজকেই শেষ, তুমি আমার সাথে কোনো যোগাযোগ করার ট্রাই করবে না, এই আমি বলে দিলাম। তোমার চাইতে তো নীলা অনেক ভালো। আরিয়া, সুমিত, আমার কথাটা শোনো, আজ যদি আমার সার্টিফিকেট থাকতো তাহলে তুমি আমাকে এসব কথা বলতে পারতে না। অনেক বড় ভুল করলে তুমি, জীবনে পস্তাতে হবে তোমাকে আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। সুমিত, এই তো লাইনে এসেছো, তুমি কি ভবিষ্যতে প্রেসিডেন্ট হবে যে আমার পস্তাতে হবে? হাসালে, তোমার মতো একজন ফেইলারের সাথে আমি কেন আমি কেন? কেউই রিলেশন রাখবে তো দূরে দূরে থাক, কেউ তো বিয়ের নামও নেবে না। যাই হোক, ভালো থেকো, 2 বাচ্চার বাবাকে নিয়ে খুব শীঘ্রই যাতে শুনি আঙ্কেল হব। আরিয়া শুধু অবাকই হলো, এটা কি কি সুমিত যে আরিয়াকে পাগলের মতো ভালোবাসতো? বাড়ির সামনে রাতের পর রাত দাঁড়িয়ে থাকতো একটু কথা বলার জন্য। সুমিত চলে গেল আরও অনেক অপমান করে। আরিয়া একটা চিৎকার দিয়ে বসে পড়ল মাটিতে। কেউ একজন দূর থেকে দেখছে, ভেতরে ভেতরে কষ্টে পড়ে যাচ্ছে। সেটা আর কেউ নয়, নিলয়। নিলয় আরিয়ার সামনে এসে টেনে তুলে দাঁড় করালো। আরিয়া নিলয়ের থেকে নিজেকে ছাড়িয়ে চলে আসতে নিলে। নিলয়, আরিয়া প্লিজ আমার কথাটা শোন, তুমি সুমিতকে যা বলেছ আমি সব শুনেছি। আমি বলছি কি, হাত দিয়ে থামিয়ে দিয়ে আরিয়া, আমি এখন আসি। নিলয় কিছু বলতে চেয়েও বলতে পারল না, কেননা আরিয়া নিলয়কে দেখতেই পারে না। নিলয় দাঁড়িয়ে আছে, চলে গেল আরিয়া। বাড়িতে আসতে না আসতেই শুরু হয়ে গেল বিয়ের নিয়ম কানুন। সহ্য করতে পারস না আরিয়া? সিদ্ধান্ত নিল মরে যাবে, কিন্তু মরে গেলেই কি সব কিছু সমাধান হবে? না, হবে না, ভুল সিদ্ধান্ত এটা। মনটাকে শক্ত করলো আরিয়া। আমি সৃষ্টির সেরা জীব, কেন নিজেকে এভাবে শেষ করতে যাব? আরিয়া, মা, তুমি কোথায় বাবা? আমার কিছু কথা আছে আপনাদের সাথে। আরিয়ার মা, হ্যাঁ বল। মেহেদি বাড়তে বাড়তে আরিয়া, আমি এই বিয়ে করব না। আরিয়ার মা প্রচুর রেগে যায়। মেহেদি রেখে উঠে এসেই ঠাস থাপ্পড় মারল ঠিকই, কিন্তু আরিয়া একটু অবাক হলো না। সে জানতো এমনটাই হবে, ভেঙে পড়লে চলবে না। আরিয়ার মা, আরেকবার যদি এই কথাটা বলছিস না, তোরে মেরে ফেলবো। কে নেবে তোকে? জবাবে কিছুই বলেনি আরিয়া। আরিয়া, এত কিছু আমি জানি না বা জানতে চাইও না। আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না, এটা আমার শেষ কথা। আরিয়ার মা, বিয়ে যদি তুই না করিস তাহলে এখনই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে তোকে। আরিয়া, ঠিক আছে, এখনই চলে যাব। রাত 8টা, জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লো আরিয়া। থাকবে না আর এই বাড়িতে। পেছন থেকে বাবার ডাক। আরিয়ার মা, যা যা, আর কই যাবি? একটু পরই আবার ফিরে আসবি, এসব ঢং দেখানো হচ্ছে। আরিয়া, আর কোনো দিনও ফিরে আসবো না আমি এই বাড়িতে। আরিয়ার বাবা আরিয়ার
বারবার কম্পিউটারের কথা মনে পড়ছে। জিনিসের প্রতিও ভালোবেসে ফেলেছে। এই বাড়ি, এই ঘর, শৈশব থেকে এতটুকু বড় হওয়া, সব কিছু কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটছে, বরকা পরা, হাতে একটা ব্যাগ। কান্নার ব্যাগটাও বেড়ে গেল। আজ যদি পাশ করতো তাহলে তার জীবনটাও আর 5টা মেয়ের মতো সুন্দর হতো। এইসব ভাবতে ভাবতে হঠাৎই ধাক্কা খেলো কিছু একটার সাথে। চোখ তুলে দেখলো নিলয় দাঁড়িয়ে। পাশ কাটিয়ে যেতে নিলেই, নিলয়, আরিয়া প্লিজ আমার কথাটা শোন, আমি তোমাকে ভালোবাসি। সুমিতের মতো আমি তোমাকে নিয়ে উপহাস করব না। আরিয়া, আপনার কথা শেষ, এবার আমি আসতে পারি। নিলয়, আমি আরিয়া, আমি তোমাকে ভালোবাসি, তোমার সার্টিফিকেটকে নয়। প্লিজ তুমি যেও না, আমি তোমাকে কখনো হার্ট করব না। আরিয়া, দয়া করে আমাকে আটকাবেন না, ফিরবো একদিন। আমি সেদিন না হয় আপনার কাছেই ফিরবো। নিলয়, অনেক জোরাজোরি করে ও আটকাতে পারেনি আরিয়াকে চলে গে আরিয়াকে চলে গেছে সে। বাস স্ট্যান্ড এসে বসে আছে একটা বেঞ্চিতে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ব্যাগটা পাশে রেখে আশেপাশে একবার তাকালো। মাথায় হাত দিয়ে 2 হাত চোখ রেখে কাঁদছে। তখনই মস্তিষ্ক মনে করিয়ে দিল কাঁদলে চলবে না। চোখটা মুছে মুখের মেকআপটা ভালো করে লাগালো। মনে মনে একটাই প্রতিজ্ঞা, ফিরে আসবো একদিন আমি এই কিশোরগঞ্জ শহরে। সেদিন আমি একা থাকবো না, আমার সাথে থাকবে আমার সার্টিফিকেট। একজোড়া পা দেখতে পেল আরিয়া। চোখ তুলে তাকিয়ে একটু ভয় পেল। তো কতগুলো বখাটে খারাপ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আরিয়া, কি চাই এখানে? ভয়ে ভয়ে, বখাটে, কি চাই তুমি জানো না? টিয়া পাখি তোমাকে চাই, বলেই বাজেভাবে হাসতে লাগলো। রাত আনুমানিক 9টা, তার উপর একলা একটা মেয়ে। আরিয়া আস্তে আস্তে পাশ কাটিয়ে যেতে নিলেই হাত সামনে ধরে আটকিয়ে দেয়। বখাটে, টিয়া পাখি কোথায় যাচ্ছ? উফ, এত ভয় পেলে চলে? চলো আমাদের সাথে। আরিয়ার হাতটা ধরতে গেলেই কেউ একজন বখাটের হাত ধরে ফেলে। নিলয়, এতই যখন টিয়া পাখির শখ, তো বিয়ে করে নিজের প্রিয়তমাকে টিয়া পাখি ডাকিস। অগ্নিমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে নিলয়। আরিয়া নিলয়কে দেখে আরো ভয় পাচ্ছে। বখাটে, এখান থেকে চুপচাপ কেটে পড়, তা না হলে জান নিয়ে ফিরতে পারবি না। নিলয়, তাই নাকি? পিটাতে শুরু করলো নিলয়। নিলয় একা, আর বখাটে গুলো 4টা, কেউ পারছে না। আর তার উপর আবার সবগুলো ড্রিঙ্ক করা অবস্থায়, কিভাবে পারবে? মেরে একেবারে তক্তা বানিয়ে ফেলেছে সবগুলোকে। নিলয়কে একটা পাঞ্চ দিয়েছে, নাক বরাবর রক্ত পড়ছে নাক দিয়ে। আর এর কাছে নিলয় গিয়ে দাঁড়ালো, ভয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। নিলয়, ভালোবাসি তো তোমাকে, তাই একা ছেড়ে দিতে পারলাম না, চলো আমার সাথে। আরিয়া, আমি যাব না। নিলয়, কেন? তুমি এখন এত রাতে কোথায় যাবে? আরিয়া, যেদিকে 2 চোখ যায় সেদিকেই যাব, আপনি চলে যান। নিলয়, আমি তোমাকে একা রেখে যাব না, প্লিজ আমার সাথে আমার বাড়িতে চলো। আরিয়া, আমি ঢাকা চলে যাব, আপনি যেতে পারেন। আমাকে নিয়ে যদি আপনি আপনার বাড়িতে যান তাহলে লোকে মন্দ বলবে। একটা অবিবাহিত মেয়ে আমি। আপনি যান, আমার কথা আপনাকে চিন্তা করতে হবে না। নিলয়, তুমি যদি রাজি থাকো তাহলে আমি এখনই তোমাকে বিয়ে করতে রাজি আছি। আরিয়া চোখ বড় বড় করে নিলয়ের দিকে তাকালো, তার ছেলের একটা হাসি দিল। আরিয়া, বিয়ে করবেন আপনি আমাকে, যেখানে নিজের মা বাবাই আমাকে বাড়ি থেকে বেরিয়ে আসার সময় আটকায়নি? অবশ্য ওনারা তো আর আমার নিজের বাবা মা না। নিলয়, আরিয়া প্লিজ এসব কথা বাদ দাও, তুমি আমার সাথে চলো, কেউ কিচ্ছু বলবে না। আরিয়া, আমি যাব না। নিলয়, যাবে না, ঠিক আছে, বলেই কোলে তুলে নিল। আরিয়া, আরে কি করছেন? নামান আমাকে, নামান বলছি। নিলয়, আমি ধরলে ভালো লাগে না, সুমিত ধরলে তো ঠিকই ভালো লাগে। নামানোর কথা বললে নিচে ফেলে দেব, তখন নিশ্চয়ই ভালো হবে না। আরিয়া, আচ্ছা ঠিক আছে নামান, আমি আপনার সাথে যাব। নিলয় নামিয়ে দিল। ব্যাগটা নিয়ে আরিয়াকে বলল পেছনে পেছনে আসতে। আরিয়া বাধ্য মেয়ের মতো নিলয়কে ফলো করছে। নিলয়, মা দরজাটা খুলো। তানহা তানহা দরজাটা খুলে দিল। নিলয়ের সাথে আরিয়াকে দেখে অবাক হলো তানহা। নিলয়, মা মা দেখো ভাইয়া কাকে নিয়ে এসেছে। নিলয়ের মা এসে
নিলয়ের সাথে বরখা পরা আরিয়াকে দেখে এক প্রকার রেগে গেল। নিলয়ের মা, এটা কে? কাকে নিয়ে এসেছিস তুই? আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললি? এটা এটা কি হলো গো? আল্লাহ আল্লাহ গো। নিলয়, মা মা আমার কথা শোনো। নিলয়কে কিছু বলতে না দিয়ে ঠাস। নিলয়ের মা, কি শুনবো বল? একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছিস, আবার বলছিস তোর কথা শুনতে? কোন অপয়া মেয়ে এলো গো আমার সংসারে? নিলয় গালে হাত দিয়ে আরিয়ার দিকে তাকালো। মেয়েটা নিজ শব্দে কাঁদছে। চলে আসতে নিলেই নিলয় হাত ধরে ফেলল। নিলয়, মা না বুঝে শুনে কথা বলাটা তোমার ঠিক হয়নি। ও আরিয়া তানহার বান্ধবী। বাড়ি থেকে বের করে দিয়েছে ওর মা বাবা। এত রাতে কোথায় যাবে তাই আমি নিয়ে এসেছি। আর তুমি জানা তাই বলছো? তানহা, আরে আরিয়া তুমি, আমি তো তোমাকে চিনতেই পারিনি। আস ভেতরে আস। মাও আমার বান্ধবী আরিয়া, আমরা একই ক্লাসে পড়তাম। নিলয়ের মা আহাজারি একটু কমালো। মহিলা যা শুরু করে দিয়েছিল। আরিয়াকে নিয়ে তানহা নিজের রুমে গেল। টিনের ঘরটায় 3টা রুম। বাবা মা বোন তানহাকে নিয়ে নিলয়ের পরিবার কোনো রকমে চলাফেরা করে তারা। আশেপাশের মানুষ এসে হাজির। কি হয়েছে এটা দেখতে। আরিয়াকে দেখে কত কথাই শোনালো। আরিয়া পেছনে বিছানার উপর বসে আছে। তানহা এক প্লেট খাবার এনে দিল আরিয়াকে খেতে। প্রচণ্ড খিদা ছিল আরিয়ার, তাই 7-5 না ভেবে খেয়ে নিল। নিলয় অনেকবার উকি ঝুঁকি দিয়েছে আরিয়ার সাথে কথা বলতে, কিন্তু সেই সুযোগ আর হয়নি। অনেক রাতে বাড়ি ফিরল নিলয়ের বাবা। নিলয়ের মায়ের কাছ থেকে সব শুনে প্রথমে রাগ হলেও পরে কিছু বলেনি। তানহার সাথে ঘুমিয়েছে আরিয়া। বালিশটা অর্ধেক চোখের পানিতে। নিলয় এবার অনার্স কমপ্লিট করে মাস্টার্সে অ্যাডমিশন নিয়েছে। তানহা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে এবং আরিয়ার ক্লাসমেট। সকালে চারদিকে আজান পড়েছে। ঘুটঘুটে অন্ধকার। আরিয়া 2টা চিঠি লিখে ব্যাগটা নিয়ে বোরখা পরে বেরিয়ে পড়ল। অজানার উদ্দেশ্যে কোথায় যাবে, কি করবে কিছুই তার জানা নেই। একটা চিঠি তানহার ওড়নায় বেঁধে রেখে এসেছে, আরেকটা দরজার নিচ দিয়ে নিলয়ের রুমে রেখে এসেছে। কিশোরগঞ্জ থেকে উঠে পড়ল বাসে। মাত্র 5টা বাজে। ফিরে তাকালো একবার, মনে মনে বলল, এই পরিবেশ, এই শহর ছেড়ে যেতে চাইনি আমি, কিন্তু যেতে হচ্ছে আমাকে। কেননা আমি একজন ফেইলার। তবে ভয় নেই, ফিরে আসবো একদিন, খুব শীঘ্রই। বাস চলতে শুরু করলো। অজানার উদ্দেশ্য। দীর্ঘ একটা নিজ শব্দ ছেড়ে ছিটে হইয়া হেলান দিয়ে 2 চোখ বন্ধ করে রাখলো আরিয়া। সারা রাত ঘুমায়নি নিলয়। আরিয়াকে নিয়ে হাজার হাজার স্বপ্ন বুনেছে। দ্রুত ঘুম থেকে উঠে পড়ল। তানিয়ার রুমে উকি দিল, বাট দরজাটা ভেতর থেকে বন্ধ। আবারও নিজের রুমে ফিরে গেল। পায়ের নিচে কিছু একটা খচখচ করছে দেখে নিচে তাকালো। একটা চিরকুট। নিলয়ের কেমন জানি লাগছে। চিঠিটা খুলে পড়তে লাগলো। আপনাকে কি বলবো বা কি বলা উচিত বুঝতে পারছি না। কেন এত ভালোবাসেন আমাকে? আপনাকে আমি কত অপমান করেছি, কিন্তু বিশ্বাস করুন, শুধুমাত্র সুমিতের কথা শুনে নিজের মন থেকে করিনি। হ্যাঁ, এটা ঠিক, আমি আপনাকে দেখতে পারি না, তবে কালকের ব্যবহারেই বুঝলাম আপনি আমাকে কতটা ভালোবাসেন। আমার অবস্থা দেখে আপনার উপহাস করা উচিত ছিল, কিন্তু সেটা না করে আরও উল্টো বিয়ে করতে রাজি হয়ে গেলেন। বিশ্বাস করবেন কিনা জানি না, কালকের ব্যবহারেই আপনাকে অনেক ভালোবেসে ফেলেছি। অসহায় সময়ে যে পাশে দাঁড়ায় তার কথাই মানুষ মনে রাখে। আমিও ভুলব না আপনার কথা। চলে যাচ্ছে অজানার উদ্দেশ্য, কেননা আপনাদের ঘরেই তো নুন আনতে পান্তা ফুরোয়। ফিরে আসবো একদিন আমি, সেদিন আপনার কাছে ফিরবো। ভালো থাকবেন। ইতি, আরিয়া। নিলয় কি বলবে বুঝতে পারছে না। এখন 6টা বাজে। দ্রুত একদৌড়ে বাস স্ট্যান্ডে গেল। কাউন্টারের লোককে জিজ্ঞাসা করলো নিলয়, আচ্ছা, একটা মধ্যবয়সী মেয়ে বরখা পরা এমন কেউ কি এখানে এসেছিল? উত্তেজিত হয়ে কাউন্টারের লোক, জি, একটা মেয়ে বরখা পরা, হাতে একটা ব্যাগ, সকাল 5টার বাসে উঠে চলে গেছে। নিলয়, কি চলে গেছে? আচ্ছা, এই বাসটার লাস্ট কোথায় গিয়ে থামবে? কাউন্টারের লোক, কিশোরগঞ্জ থেকে ঢাকা। নিলয়, ঢাকা চলে গেলে তুমি? আরিয়া, এত কাছে থেকেও তোমায় করতে পারলাম না। চিঠিটার দিকে তাকালো। স্পষ্ট করে লেখা,
ফিরবো একদিন, আমি সেদিন আপনার কাছে ফিরবো। ফিরে এলো বাড়িতে। আগে তো আরিয়াকে দূর থেকে দেখতো, তাও ভালো ছিল, দেখতে পারতো। কিন্তু এখন তো আর কোনো দিন দেখতে পারবে না। পারবে কি না সেটাও সন্দেহ। বিছানায় ধপ করে শুয়ে পড়লো। চোখ দিয়ে পানি পড়ছে না, কিন্তু ভেতরটা কষ্টে জ্বলে যাচ্ছে। তানহা ঘুম থেকে উঠে আরিয়াকে পাশে না পেয়ে ভাবলো মায়ের কাছে নিশ্চয়ই, কিন্তু ব্যাগটাও নেই, বরখাও নেই। ওড়নাটা কেমন যেন বলা বলা লাগছে। কিছু একটা বাধা। তাড়াতাড়ি জ্বরটা খুলল। প্রিয় বোন তানহা, তোমাকে কি বলবো বলো? যেখানে নিজের বোনই আমাকে দেখিয়ে দেখিয়ে নিজে খেয়েছে, অথচ আমাকে একবার জিজ্ঞেস করেনি আপু তুই খাবি, সেখানে তুমি নিজে না খেয়ে তোমার খাবারটা আমাকে দিয়ে দিয়েছো খেতে। আসলে সারাদিন কিছু খাইনি তো, তাই তোমাকে আর জিজ্ঞেস করিনি তুমি খেয়েছো কিনা। তুমি আমার বান্ধবী, তুমি আমার বোন, আমি তোমাকে বোন বলেই ডাকলাম। চলে যাচ্ছি, খুব কষ্ট দিলাম তোমাদের একদিন, খুব খুব কষ্ট দিলাম তোমাদের একদিন। পাড়া প্রতিবেশী অনেক কথা আমার জন্য তোমাদের শুনিয়েছে, সেজন্য আমি খুব দুঃখিত। আমার জীবনে একটাই কষ্ট, আমার মা বাবা নেই। আর যাদেরকে মা বাবা ডাকি তারাই আমাকে একবার বুঝতে চেষ্টা করলো না। তোমার মায়ের প্রতি আমার কোনো অভিযোগ নেই, ওনার জায়গায় আমি থাকলেও এটাই করতাম। যাই হোক, অনেক কথাই বললাম। তোমার ভাইয়াকে দেখে রেখো, আর তুমি ভালোভাবে পড়াশোনা করো। এই দুনিয়াতে একটা পাশের সার্টিফিকেট ছাড়া কোনো দাম নেই। ভালো থেকো বোন। আরিয়া। তানহা না চাইতেও কেঁদে দিল। আসলে রাতে তানহা না খেয়ে আরিয়াকে তার খাবারটা খেতে দিয়েছে, সেটা আরিয়া দেখেছে, কিন্তু কিছু বলেনি। তার প্রচুর খিদা ছিল। সকাল 9টা। বাস এসে থামলো এয়ারপোর্টের সামনে। একে একে সকল এরা নেমে পড়লো। আরিয়াও বাসের টাকা দিয়ে নেমে পড়লো। নেমে তো পড়েছে, কিন্তু এখন যাবে কোথায়? ব্যাগটা নিয়ে হাঁটতে শুরু করলো। আর কেউ নেই, তারা আল্লাহ হয়ে আছে। সন্ধ্যা হয়ে আসছে, এখনো হাঁটছে আরিয়া। রাস্তা পার হওয়ার সময় এক মাইক্রোর সামনে এসে ছিটকে পড়ে আরিয়া। সাথে ব্যাগটা হাত থেকে পড়ে যায়। আরিয়া সেন্সলেস হয়ে পড়ে। কার থেকে একজন ভদ্রলোক আর ভদ্র মহিলা বেরিয়ে এসে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে নেয় আরিয়াকে। ডাক্তাররা ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিয়েছে। সেন্স ফিরে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো আরিয়া। মাথায় প্রচণ্ড ব্যথা। এক ভদ্রলোক আর এক ভদ্র মহিলা এসে আরিয়াকে নাম ঠিকানা জিজ্ঞেস করলো। আরিয়া সব কিছু খুলে বলল। ভদ্রলোক, এখন তুমি কোথায় যাবে? আরিয়া, যেখানে দুই চোখ যায় সেখানেই যাব। ভদ্র মহিলা, তার আর দরকার হবে না, আমাদের বাড়িতেই তুমি থাকতে পারবে। আরিয়া, আমাকে শুধু আপনাদের বাড়িতে থাকতে দিবেন, তাহলে চলবে, আমি সব কাজ করতে পারি, মাসে মাসে বেতন দেওয়া লাগবে না। আরিয়াকে ভদ্রলোক বাড়িতে নিয়ে গেল। বাড়িতে ওনার একটা একটা দুই ছেলে আর দুইটা মেয়ে। একটা মেয়ে শুরু থেকে একটা মেয়ে শুধু থেকে পড়ে, ওদের ফুফাতো বোন। আরিয়াকে কাজ দিয়েছে, শুধু বাগানে পানি দেবে আর রান্নার কাজে ভদ্র মহিলাকে একটু সাহায্য করবে, এতটুকুই। ছোট ছেলে এটা শুধু আরিয়াকে দিয়ে নিজের কাজ করায়। ছেলেটার ভালো লাগতে শুরু করেছে আরিয়াকে। খারাপ নজরে নয়, ভালো নজরেই তাকিয়ে থাকে আরিয়ার দিকে। এভাবে কেটে গেল 6টা মাস, কিন্তু কে জানে এটাই হবে তার কাল। ভদ্র মহিলা, আরিয়া, আরিয়া, জোরে জোরে চিল্লিয়ে। আরিয়া, হ্যাঁ খালাম্মা কর। ভদ্র মহিলা, আমার চেনটা কোথায় রেখেছিস, তাড়াতাড়ি বের করে দে। আরিয়া, খালাম্মা আপনার চেন আমি কোথায় কেমনে কমু? বাড়িতে পড়তে এসেছে এই মেয়েটা বলল, মামি আপনি ওর ব্যাগ চেক করেন, তাহলেই হবে। এই মেয়ে এমনি এমনি স্বীকার করবে না। ভদ্রমহিলা এটাই করলো, আর কাকতালীয়ভাবে পেয়েও গেল। ঠাস। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আরিয়া। ওই মেয়েটা হাসছে। ও নিজেই রেখেছে আরিয়ার ব্যাগে, যাতে চোর সাজিয়ে বাড়ি থেকে বের করা যায়। ভদ্রমহিলা, তুই তো একটা ছোট লোক, আমার আগেই বোঝা উচিত ছিল। তোদের কাজই এরকম, কতদিন ভালো নাটক করে, তারপর বাড়ি থেকে জিনিস নিয়ে পালিয়ে যায়। আরিয়া, খালাম্মা আপনি এসব কি বলছেন? আমি চুরি করিনি, বিশ্বাস করুন।
ভদ্রমহিলা: বিশ্বাস আবার তোকে? এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলছি। এই দারোয়ান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। আরিয়া: খালাম্মা, তার আর দরকার পড়বে না, আমি এখনই চলে যাচ্ছি। তবে একটা কথা বলি, আমি চুরি করিনি। ভদ্রমহিলা: কি প্রমাণ আছে যে তুই চুরি করিসনি? হাতে নাতে ধরা পড়েছিস, তুই এখনই চলে যা বলছি। আরিয়া: হ্যাঁ ঠিকই, কোনো প্রমাণ নেই, তবে আমার ঘাড়ে দুজন ফেরেস্তা আছে, তারাই ঠিকই লিখে রাখবে আমাকে। আজকে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারলাম না ঠিকই, কিন্তু আপনার সাথে আমার হাসরের ময়দানে দেখা হবে, সেদিন সবার সামনে আল্লাহ তাআলা প্রমাণ করে দিবে আমি চুরি করিনি। আরিয়া বেরিয়ে পড়ল। গেটের বাহিরে এসে বরকাটা পরে ফেলল। হাঁটছে, মনে মনে মা বাবাকে মনে পড়ছে। তারা থাকলে আজ কমনটা হতো হতো না। রাত 7টা বাজে। আরিয়া এখনো হাঁটছে, কোথায় যাচ্ছে তার কোনো ঠিক নেই। হাঁটতে হাঁটতে চলে এসেছে নির্জন স্থানে। ভয় পাচ্ছে আরিয়া। একদল মাতাল ছেলে ড্রিঙ্ক করে হেলতে দুলতে এগিয়ে আসছে। আরিয়াকে এখনো দেখেনি তারা। আরিয়া ভয়ে কাঁচুমুচু হয়ে দেওয়ার সাথে প্রায় লেপ্টে গেছে। মাতালগুলো আরিয়াকে দেখার আগে পেছন থেকে কে যেন আরিয়ার মুখ চেপে ধরে রুমের ভেতরে নিয়ে গিয়ে দরজাটা খট করে লাগিয়ে দিল। মানুষটি চটপট লাইটটা জ্বালালো রুমের। আরিয়া অবাক হলো। আরিয়া: কে আপনি? মেয়েটি: আমি জনি। তোমার একটা বোন বললেই চলবে। আরিয়া: আপনি আমাকে কি করে? আর বলতে না দিয়ে জনি: এখন রাত 10টা বাজে। আসলে আমি পড়া শেষ করে প্রতিদিনই বেলকনিতে আসি, আশেপাশের পরিবেশটা এনজয় করার জন্য। তো নিচে তো নিচে চাইলাম, দেখে তুমি দেওয়ালের সাথে লেপ্টে আছো, তাই তাড়াহুড়ো করে নিচে নেমে তোমাকে মাতালগুলোর হাত থেকে বাঁচালাম। আরিয়া: ও, আপনাকে যে কি বলা উচিত আমার বুঝতে পারছি না। জনি: আচ্ছা এসব বাদ দাও, এখন এখান থেকে চলো। আরিয়া: কোথায় যাব? জনি: তো তুমি এত রাতে কোথায় যাবে? আমার সাথে আসো, উপরে যাই। জনি চলে যাচ্ছে, বাট আরিয়াকে আগের মতোই দাঁড়িয়ে থাকতে দেখে। জনি: ভয় নেই, আমি তোমার গলা কাটবো না, উপরে চলো, এখানে থাকা যাবে না। মৃদু হেসে আরিয়া পেছন পেছন জনির পেছন গেল। একটা রুমে ঢুকলো। জনি: ইয়াসিন, হ্যাপি, নাসরিন, এদিকে আসো। এই দেখ। আরিয়াকে দেখে: ও হলো আমাদের একটা বোন। আচ্ছা তোমার নাম কি? আরিয়া: নুসরাত জাহান আরিয়া। তারপর জনি আপু সব খুলে বলল। সবাইকে একটা 5তলা ভবন এটা 5তলা ভবন, এখানে বাসা ভাড়া থাকে অনেক মেয়েরা, তারা অনার্স 2য় বর্ষের স্টুডেন্ট। ইয়াসমিন: চিনি না, জানি না, এই মেয়ে কি রাখাটা ঠিক হবে আমাদের সাথে? জনিয়াপুর কানে কানে। হ্যাপি: ইয়াসমিনের কথায় আমিও একমত। নাসরিন: আমিও একই কথা বললাম, মেয়েটাকে রাখাটা ঠিক হবে আমাদের সাথে। জনি: হ্যাঁ গাইস, স্টপ প্লিজ, একটা মেয়ে বিপদে পড়েছে আর তোমরা এসব কথা বলছো? আমি নিজে এখানে এনেছি মেয়েটাকে, আরিয়া নিজ থেকে আসেনি। মাতালগুলো যা নয় তাই করতে পারতো ওর সাথে, বুঝলে? তোমাদের যদি আপন বোন হতো তাহলে এই কথাগুলো বলতে পারতে। সবগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরিয়া সব শুনছে। আরিয়া: এবার আমি আসি আপু, আপনি আমার ইজ্জত বাঁচালেন, তা না হলে কালকে টিভিতে আমাকে দেখাতো অজ্ঞাত লাশ হিসেবে। ইয়াসমিন: চুপ, কোথায় যাবি তুই? আমাদের সাথে থাকবি, বুঝলি? আরিয়ার মুখ চেপে ধরে। অতঃপর সবাই এসে আরিয়ার মাথায় হাত বুলালো। হ্যাপি: বোরকাটা খুলে ফেল, এখানে তো কেউই নেই। নাসরিন আরিয়ার ব্যাগটা জায়গায় নিয়ে রাখলো। ওরা নিজেরা রান্না করে খায়, সবার খাবার থেকে আরিয়াকে খেতে দিল। অতঃপর কালকে তোমার সব কথা শুনবো বলে নিচে বিছানা পেতে সবার সাথে ঘুমিয়ে পড়লো আরিয়া। সকালে হ্যাপি: আচ্ছা আরিয়া, তুমি এত রাতে এখানে কি করে এলে বলো তো? সব খুলে বলল সবাইকে। নাসরিন: কেঁদো না বোন, সবার ভাগ্য তো আর সব কিছু থাকে না, হয়তো এমন কিছু আছে তোমার মাঝে যেটা অন্য কারো মাঝে নেই। জনি: আমিও নাসরিনের কথায় একমত। ইয়াসমিন: তাহলে নিলয়কে কেন রেখে এসেছো? সে তো তোমাকে ভালোবাসে।
আরিয়া উঠে জানালার গ্লাসটা খুলে দাঁড়িয়ে বলতে শুরু করলো। আরিয়া: হ্যাঁ, ঠিকই বলেছেন, লোকটা আমাকে অনেক ভালোবাসতো, এমনকি এখনও বাসে, কিন্তু ওনাদের পরিবারের অনেক অভাব, 3 বেলা খেতেই হিমশিম খায়। তারপর আবার আমি একজন ফেইলার, যে কিনা ওদের উপর বসে বসে খাবো। নাসরিন: এভাবে বলো না প্লিজ, লোকটা সত্যি তোমাকে অনেক ভালোবাসে, তুমি বরং তার কাছে ফিরে যাও। আরিয়া: যাবো তো, সাথে আরও অনেক কিছু নিয়ে যাব। আমি তো কথা দিয়ে এসেছি, ফিরবো। এখনও সময় আসেনি, যে সেদিন আসবে, যেদিন আসবে সেদিনই ফিরবো। চোখের পানি মুছে সবাই একসাথে বলল, আমরা আছি তোমার সাথে। আরিয়ার কাঁধে হাত রেখে আরিয়ার জীবনযাত্রা শুরু হয় এখান থেকে। নিচে সবাই মিলে একবার টিউশনি করাতো, কিন্তু এখন পড়াশোনার চাপে পড়ে সেটা বাদ দিতে হয়েছে। আরিয়াকে ইয়াসমিন ধরলো, টিউশনি করাতে তো সারাদিন বাসায় বসে থাকে, ক্লাস প্লে নার্সারির বাচ্চাদের তো পড়াতেই পারবে। শুরু করে দেয় এভাবেই। কাটছে দিনগুলো। আরিয়া মাসে প্রায় 30,000 টাকা টিউশনি করে পায়, কিন্তু 1 টাকাও নিজের কাছে রাখে না, সব আবুদের দিয়ে দেয়। আরিয়া ভাবছে, এভাবে হবে না, অন্য কিছু করতে হবে ওকে। নাসরিন: কি রে হলো, এখনো ওদিক ইঞ্জিনটা না ঠিক করতে পারিস? তাহলে কিভাবে ভার্সিটি প্রেজেন্টেশন করে দেখাবো? কেউই পারছে না। আরিয়া ভালোভাবে খেয়াল করলো, অতঃপর মুচকি হাসলো। জনির থেকে এক প্রকার জোর করে নিয়ে আবার ইঞ্জিনটা খুললো, তারপর আবার আস্তে আস্তে জোড়া লাগালো। একটা আলাদা, আর লাগাতেই ফট করে আলো জ্বলে উঠলো। হ্যাপি: হ্যাঁ, আমরা এতক্ষণ চেষ্টা করলাম, পারলাম না, আর তুই করে ফেললি, এটা কি করে সম্ভব বলতো? আরিয়া মুচকি হেসে দেখালো কিভাবে করলো এটা। শুরু হয় নতুন পথ চলা। সারা সারা তারা দিন মাথা খাটিয়ে সারাদিন তারা মাথা খাটিয়ে তৈরি করলো একটা ইঞ্জিন, যেটার পুরো খরচ ও নিজেই দিয়েছে, টিউশনি করে টাকা জমিয়ে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় নাম ছড়িয়ে পড়ে নুসরাত জাহান আরিয়ার এই 4 বছরে। নিজেকে যে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে সেটা শুধু ও নিজেই জানে। বাংলাদেশের বিজ্ঞান জাদুঘরে তৈরি করা হয় আরিয়ার বানানো প্রথম ইঞ্জিন। দেখা হলো ইঞ্জিনটা ঠিকঠাকই কাজ করছে। আরিয়া প্রথম তৈরি করেন অ্যানালিটিক্যাল ইঞ্জিন। অতঃপর আরিয়াকে কাতারে 40তম বিজ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য দেওয়া হয়। বাংলাদেশ থেকে আরিয়া প্রতিনিধিত্ব করেছে। বিজ্ঞানী হিসেবে আত্মপ্রকাশ করে নুসরাত জাহান আরিয়া। নিলয় খবরটা দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি। কোথায় খুঁজছে আরিয়াকে, কিন্তু পায়নি। ব্রেকিং নিউজ: কাতারে 40তম বিজ্ঞান প্রতিযোগিতায় প্রথম হয়েছে বাংলাদেশের মেয়ে নুসরাত জাহান আরিয়া। 50টা দেশের বিজ্ঞানীকে পেছনে ফেলে প্রথম হয়েছে আরিয়া। পুরো বিশ্ব আরিয়ার দিকে তাকিয়ে আছে। ওনার সাথে কথোপকথনও হয়েছে। কিভাবে এতটা পথ এলেন সব কিছু খুলে বললেন সাংবাদিকদের। সাথে ট্রফি, এক হাতে সার্টিফিকেট, হাস্যোজ্জ্বল আরিয়া। এখন তার নামের সামনে যোগ হয়েছে বিজ্ঞানী। নীল অনেকবার ট্রাই করেছে আরিয়ার সাথে দেখা করার, কিন্তু সেই সুযোগ হয়ে ওঠেনি। প্রায় 20টা দেশ ঘুরেছে আরিয়া। প্রত্যেকটা দেশের বিজ্ঞানীরা ওর সাথে হার মেনেছে। এই 4 বছরে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে নুসরাত। জয় করে নিল কোটি কোটি ভক্তের মন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমিতেও তার বানানো অ্যানালিটিক্যাল ইঞ্জিনকে কাজে লাগিয়ে দ্বিতীয় স্থান অধিকার করে। বর্তমানে আরিয়া লন্ডনে আছে। লন্ডনের বিজ্ঞান জাদুঘরে আরিয়া এবং আর 2জন বিজ্ঞানী মিলে তৈরি করে একটা নতুন ইঞ্জিন, যেটা আরিয়ার ইঞ্জিন হিসেবে স্মৃতির পাতায় অবস্মরণীয় হয়ে থাকবে। আজ ফিরছে বাংলাদেশে। বাংলাদেশ সরকার আরিয়াকে রাষ্ট্রীয় সম্মাননায় গণভবনে ডেকে পাঠান। লন্ডন থেকে ফিরেই চলে যান গণভবনে। বাংলাদেশ সরকারের সাথে দেখা করেন, প্রায় 1 ঘন্টা কথা বলেন আরিয়া। একটা বাড়ি গিফট করেন প্রধানমন্ত্রী। ঢাকা উত্তরাতেই থাকে এখন আরিয়া। তার সার্টিফিকেটের আজ অভাব নেই কোনো ট্রফির অভাব। যখন পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল, তখনও আরিয়া ওই বাসা ভাড়াটিয়া হিসেবে থাকতো। সে কারণে প্রধানমন্ত্রী বাড়ির দলিল আরিয়ার হাতে তুলে দেয়। কোটি কোটি টাকার মালিক এখন বিজ্ঞানী নুসরাত জাহান আরিয়া। এখন সময় এসেছে নিজ শহরে ফিরে যাওয়ার। বাড়ির ঠিকানা পেয়ে আরিয়ার সাথে দেখা করতে পারবে বলে ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল নিলয়ের।
নিলয় রওনা দিল ঢাকার উদ্দেশ্য। যেভাবেই হোক আরিয়ার সাথে দেখা করতে হবে। ভালোবাসে যে খুব। সেই ক্লাস 6 থেকে। তখন নিলয় সবেমাত্র 9-এ পড়ে। আরিয়া ছিল খুব সুন্দর। এখনও ওর চেহারা দেখলে যে কেউ মায়ায় পড়ে যাবে। নিলয় বর্তমানে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের একজন প্রফেসর। এই কলেজেই পড়াশোনা করছে, আবার এই কলেজেই প্রফেসর হিসেবে নিয়োগ পেয়েছে। নিলয়, আরিয়া কি আমাকে চিনবে, নাকি চিনেও না চেনার ভান করবে? করলে করতেও পারে। ও তো এই পর্যন্ত একবারও আমার খোঁজ করেনি। বিশ্বমাতানো একজন বিজ্ঞানী হিসেবে পরিচিত, আমাকে নাও চিনতে পারে। তবে আমি আরিয়ার সাথে দেখা করেই ছাড়ব। মনে মনে আরিয়ার রুমের থাই গ্লাসটা সরিয়ে দাঁড়িয়ে আছে আরিয়া। অনেক দীর্ঘ একটা শ্বাস নিল। আজ প্রচুর মনে পড়ছে তানহা আর নিলয়ের কথা। চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ার আগেই নাসরিন ধরে ফেলল। নাসরিন, কাঁদছিস কেন পাগলি? একদম কাঁদবি না, বিজ্ঞানীদের কান্না মানায় না। চোখ দুটি মুছে দিয়ে আরিয়া, আমি তো সুখে কাঁদছি আপু। তোমরা না থাকলে আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না। জান আপু, লোকটার কথা আমার খুব মনে পড়ছে। কবে থেকে দেখি না, সেজন্য মনটা একটু খারাপ। নাসরিন, এসব কথা বাদ। আচ্ছা, তুই এখনো কিশোরগঞ্জ যাচ্ছিস না কেন শুনি? আরিয়া, আপু আমি চাইছি নিজেকে প্রস্তুত করে যেতে। নিলয়কে বিয়ে করে তার স্বামীর অধিকার যাতে দিতে কোনো রকম পিছু টান না থাকে, সেই কারণে। এতদিন আমার উপর অনেক ঝড় গেছে, আমার লাইফ রিস্কও ছিল, কিন্তু এখন পুরোপুরি সেফ। আর আরেকটা কারণে যায়নি। আর বলতে না দিয়ে নাসরিন, তাহলে এবার আমি খালামণি হতে পারবো? আরিয়াকে জড়িয়ে ধরে আরিয়া, কি যে বলো না আপু। ইয়াসমিন, হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আমরা সব শুনেছি। হ্যাপি, জনি, ইয়াসমিন সবাই এসেছে। আরিয়া, আরে আপু তোমরা কখন এলে? সবাইকে জড়িয়ে ধরে জনি, অনেক ভালো আছি। হ্যাপি, তাই এবার নিশ্চয়ই আমরা খালামণি হতে পারবো। কি তাই তো? আরিয়া লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। আরিয়া সোফায় বসে আপুদের বলছে। এর মধ্যেই সিকিউরিটি গার্ড এসে হাজির। সিকিউরিটি, ম্যাম আপনার সাথে একজন দেখা করতে এসেছে। আরিয়া, কে সে? তার নাম কি? সিকিউরিটি, নাম বলল সুমিত। সুমিতের কথা শুনে আরিয়ার মেজাজের তাপমাত্রা 100 ডিগ্রি। আরিয়া, আমি কারোর সাথে দেখা করতে পারবো না, বলে দিয়ে। সিকিউরিটি, ম্যাম বলেছি, কিন্তু লোকটা যাচ্ছে না। আরিয়া, না যেতে চাইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিন, বুঝলেন? আর আজকে আমি কারোর সাথে দেখা করতে পারবো না। সিকিউরিটি, ওকে ম্যাম। সুমিত যেতে না চাইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় সিকিউরিটি গার্ডসরা। সিকিউরিটি গার্ডস মোট 20 জন এবং 10 জন সার্ভেন্ট। এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে আরিয়াকে প্রোটেক্ট করার জন্য। সার্ভেন্ট, ম্যাম ডাইনিং টেবিলে আসুন, খাবার রেডি। আরিয়া, আপনি যান, আমি আসছি। সকালে নাস্তা করে আরিয়া ফোনের স্ক্রিনের দিকে এক নজরে তাকিয়ে দেখছে। বিকেলে সাক্ষাৎকার আছে ওর। প্রায় 200 সাংবাদিকের সামনে তার জীবনের করুণ কাহিনী তুলে ধরবে এবং তাদের সব প্রশ্নের উত্তর দেবে। নীলে ওর ফটোটাকে ভালো করে দেখছে আরিয়া। হঠাৎ করে একটা চুমু দিল স্ক্রিনে। আরিয়া ফোন ইউজ করে শুধুমাত্র নিলয়ের ফটো দেখার জন্য। আরিয়া, আমি খুব শীঘ্রই আসবো আপনার কাছে। নিশ্চয়ই ভাবছেন আমি আপনাকে ভুলে গেছি। ভাবাটা স্বাভাবিক, আমি একবারও আপনার সাথে যোগাযোগ করিনি। প্রবলেম নাই, ভালোবাসা দিয়ে সব পূরণ করে ফেলবো। কথাটা বলে অনেক লজ্জা পেল আরিয়া। নিলয়, এই যে এটা কি বিজ্ঞানী নুসরাত জাহান আরিয়ার বাসা? দারোয়ান, জি এটাই ওনার বাসা। নিলয়, আমি ওনার সাথে একটু দেখা করতে চাই, প্লিজ এটা একটু বলুন যে নিলয় এসেছে, তাহলেই হবে। দারোয়ান, ম্যাম নিষেধ করে দিয়েছে, আজকে কারোর সাথে দেখা করতে পারবে না। নিলয়, প্লিজ আপনি শুধু বলুন নিলয় এসেছে, তাহলেই হবে। নিলয়ের জোরাজুরিতে সিকিউরিটি গার্ড আরিয়াকে বলল একজন এসেছে দেখা করতে। আরিয়া, আপনি বলে দিন আমি কারোর সাথে দেখা করতে পারবো না। হ্যাঁ, সিকিউরিটি, ম্যাম আপনি নামটা তো শুনবেন। আরিয়ার ফোন আসাতে নাম না শুনে চলে গেল। নিলয়ের মনটা ভেঙে গেল। নিলয়, আরিয়া ভালো থেকো, চলে যাচ্ছি আমি। একটু দেখা করলে কি এমন হতো? তুমি তো এখন অনেক বড় লোক হয়ে গেছো, কি করে চিনবে আমাকে? বেহায়ের মতো এলাম তোমার সাথে দেখা করতে, আর আমার বোঝা উচিত ছিল তুমি একজন বিজ্ঞানী।
না না, শুধু বিজ্ঞানী না, বিজ্ঞানী নুসরাত জাহান আরিয়া। নিলয় চোখের পানি মুছে চলে গেল। এক বুক কষ্ট নিয়ে। নিলয়কে অনেকে বলেছে বিয়ে করে নিতে, কিন্তু আরিয়াকে ছাড়া ও কাউকে বিয়েই করবে না। সাফ জানিয়ে দেয় সবাইকে। কলেজের অর্ধ শতাধিক মেয়েরা নিলয়ের প্রতি ক্রাশ। নিলয় শ্যামবর্ণ চোখে, মোটা ফ্রেমের একটা চশমা, অন্তত নম্র ভদ্র, যা দেখে সবাই ওর প্রতি দুর্বল। আর সবচেয়ে বড় কথা, আনম্যারিড স্যারদের সবাই একটু ভাব নেওয়ার চেষ্টা করে। আরিয়া, আচ্ছা ওই লোকটা কে ছিল? তার নাম কি? মাইক ফোন দিয়েছিল, সেজন্য কিছু শুনতে পাইনি। সিকিউরিটি ম্যাম, নিলয়। আরিয়া বসা থেকে উঠে দৌড় দিল গেটের কাছে, পাগলের মতো খুঁজছে নিলয়কে। আরিয়া, হ্যাঁ আঙ্কেল, জ্ঞানটা কি চলে গেছে? আঙ্কেল, লোকটা কি চলে গেছে? মানে নিলয়? দারুণ, হ্যাঁ, কাঁদতে কাঁদতে চলে গেল লোকটা। আচ্ছা মা, তোমার কি আপন কেউ ছিল? ছেলেটাকে অনেক ভদ্র মনে হলো। আরিয়া, হ্যাঁ, আমার খুব আপন মানুষ ছিল। সবাই মাথাটা নিচু করে বসে আছে। এত কাছ থেকেও নিলয়কে দেখতে পারলো না। সব হয়েছে সুমিতের জন্য। বেটাকে সামনে পেলে আস্ত রাখতো না আরিয়া, সেজন্যই চলে যেতে বলেছে। আরিয়া চায় না কারোর সাথে খারাপ ব্যবহার করতে। এমন সময় উকিল সাহেবের আগমন। আরিয়া, আরে আপনি বসুন, পেপারস সব রেডি তো? কোনো কিছু যাতে বাদ না থাকে। উকিল, জি ম্যান, কোনো কিছু বাদ নেই। আপনি নিজে দেখতে পারেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই বাড়ি গাড়ি সব কিছুর পেপারস এখানে আছে, কিন্তু আপনি এই সব কার নামে লিখে দেবেন? আরিয়া, তার কৈফিয়ত নিশ্চয়ই আমি আপনাকে দিতে বাধ্য নই। নাসরিন আপু, ওনার পাওনাটা মিটিয়ে দাও তো। রেডি হয়ে গেল আরিয়া, বোরখাটা পরে হাতে পায়ে মোজা পরে নিল। আরিয়া বিজ্ঞানী হিসেবে আত্মপ্রকাশ করার পরও বোরখাটাই ওর একমাত্র সম্বল ছিল। মোট কথা, নারীদের সৌন্দর্য বোরখার ভেতরেই শোভা পায়। বেরিয়ে পড়ল, কারে চড়ে বসলো। 4টা গ্রুপ মিলে গিফট করেছে আরিয়াকে প্রাইভেট কার। পৌঁছে গেল শোভায়। তবে বারবার নিলয়ের কথাটা মনে পড়ছে। একজন এসে বলল, ম্যাম প্লিজ টেক ইউর সিট। আরিয়া বসে পড়ল। তার নাই কোনো মেকআপ, নাই কোনো অহংকার, শুধু চোখে মুখে মায়ার ছাপ। আরিয়া স্টেজে বসা, পাশে আরেকজন মহিলা, আর নিচে শত শত সাংবাদিক। ক্যামেরাম্যান আসতে না আসতেই ফটো তোলা শুরু করে দিয়েছে। শুধু মুখটা দেখা যাচ্ছে আরিয়ার। সাংবাদিক, শুভ জন্মদিন ম্যাম, আজ আপনার জন্মদিন উপলক্ষেই এই আয়োজন। যদিও আপনি এসব পছন্দ করেন না, তবু আমাদের তরফ থেকে এতটুকু করতেই পারি। আরিয়া, জি ধন্যবাদ। আরিয়া, 23তম জন্মদিন আজ, সে উপলক্ষে সাংবাদিকরা মিলে এখানে ইনভাইট করেছে। আরিয়া আসতে চায়নি, কিন্তু মুখের ওপর নাও করতে পারিনি। পুরো বিশ্ব আরিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। কি অপরূপ চেহারা তার! কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, অথচ ভাগ্যের জোরে আজ এখানে বসে আছে, যেখানে বাংলাদেশের গণ্যমান্য ব্যক্তিরা বসে সাক্ষাৎকার দেয়। সেখানে তিনবার এইচএসসি ফেল করা মেয়েটা বসা। আল্লাহ চাইলে কি না করতে পারে। আরিয়া তার প্রমাণ। প্রত্যেকটা মানুষ টিভির দিয়ে মুখ করে তাকিয়ে আছে। বিজ্ঞানী বিজ্ঞানী নুসরাত জাহান আরিয়া আজ তার জীবনের করুণ কাহিনী বলবে। বিশ্ব আজ তারই মুখ পানে তাকিয়ে আছে, নীল হয়ে দেখছে তার ভালোবাসাকে। সাংবাদিক, তো ম্যাম, আজকের দিনটা নিয়ে আপনার কি ইচ্ছা ছিল যদি বলতেন? আরিয়া, সত্যি বলতে কি, আমার জন্মদিন নিয়ে কোনো দিন কোনো আগ্রহ ছিল না। আজও নেই, কেননা আমি একজন মুসলমান এবং আমার ধর্ম ইসলাম। রিপোর্টার, ম্যাম, আপনি বিজ্ঞানী হওয়ার পেছনে কার বেশি অবদান ছিল এবং আপনাকে সাপোর্ট করেছে সবচেয়ে বেশি কে? আরিয়া, সাপোর্ট বলতে আমার 4 আপু, আগেও আপনাদের কি বলেছি। রিপোর্টার, আপনার বাড়ি, আপনাদের পিতামাতা সম্পর্কে কিছু বলুন। আরিয়া, আমার বাড়ি কিশোরগঞ্জ। আমার বাবা ছিল সরকারি গুরুদয়াল কলেজের একজন টিচার, মা ছিল গৃহিণী। আমার যখন 5 বছর বয়স, তখনই বাবা হার্ট অ্যাটাকে মরে যায়। তার 1 বছর পর মা ও বাবার সাথে হ্যান্ডশেক করে। আমার আপন কেউ না থাকায় দূর সম্পর্কের একজন আত্মীয়র বাড়িতে বড় হই, ওনাদেরকে মা বাবা ডাকতাম। আরিয়া কথাটা বলেই কেঁদে দেয়। পুরো বিশ্ব কাঁপানো মেয়েটা কাঁদছে। নিলয়ের বুকটা যেন ফেটে যাচ্ছে। আরিয়ার ফুপিয়ে ফুপিয়ে কান্না দেখে দ্রুত নিজেকে সামলে নিল আরিয়া। আরিয়া, আপনারা কোশ্চেন করতে পারেন।
সাংবাদিক: ম্যাম, আপনাকে নিয়ে তুমুল ঝড় বইছে মিডিয়া পাড়ায়, তাও আপনি সমালোচকদের কিছু বলছেন না কেন? জবাবে আরিয়া বলে: আরিয়া: দেখুন মিস্টার সায়ান আমাকে অনেকভাবে হার্ট করে কথা বলেছে, এমনকি কালকে ফোন দিয়েও বিজ্ঞান সম্বন্ধে অনেক আজে বাজে কথা বলেছে। আমি কিছু বলিনি, বলতে বলার বলিনি বলতে বলার প্রয়োজন মনে করিনি। এই লোকের সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই আমার। সাংবাদিক: তার মানে কি ওনার দেওয়া সব অপবাদ আপনি মেনে নিচ্ছেন? ক্ষেপে যায় আরিয়া। অবশ্য যাতে রাগ ওঠে সেজন্য এই কথাটা বলা হয়েছে। তাও নম্রভাবে অত্যন্ত শান্ত গলায় জবাব দেয় আরিয়া: সত্যি বলতে আমি কোনো কুকুরের সাথে কথা বলতে চাই না মিস্টার সায়ান। আমি আপনাকে কুকুরের সাথে তুলনা করলাম, আপনি নিজে একজন বিজ্ঞানী হয়ে কী করে আমার সমালোচনা করতে পারেন? অবশ্য আমি অনেক সময় অবাক হয়ে আমাকে নিয়েও সমালোচনা করার মানুষের অভাব নেই। পুরো সবাই স্তব্ধ হয়। ভাবেনি জবাবটা এমন হবে। সবসময় আরিয়াকে হে করে কথা বলে সায়ান এবং তার চামচারা এবার দাঁত ভাঙাও জবাব আরিয়া নিজেই দিল। আরিয়া: আমার মনে হয় উনি আমাকে পছন্দ করে, যে কারণে ফোন দিয়ে বিভিন্ন ব্যাপারে আমার নামে সমালোচনা করে। উনি তো বুঝতেই পারছেন আমি কোনো কুকুরের সাথে কথা বলতে চাই না, তো বারবার কষ্ট করে কেন আমার পেছনে লাগতে আসে? অবশ্য আমি তো অনেক সুন্দরী। সায়ান টিভিতে দেখছে আরিয়া কীভাবে তার মান ইজ্জত ধুলোয় মিশিয়ে দিল। ছি ছি, লজ্জা। রিপোর্টার: তার মানে আপনি মিস্টার সায়ানকে কুকুরের সাথে তুলনা করলেন? আরিয়া: জি, মিস্টার সায়ানের যদি বিজ্ঞান বোঝাতে এতই ভালো লাগে বাংলাদেশে একটা বেসরকারি চ্যানেলে প্রতিদিন 1 থেকে 2 লাইন বাংলাদেশের মানুষকে বিজ্ঞান বোঝাক। শুধু শুধু আমার মতো সুন্দরী মেয়ের পেছনে কেন লাগতে আসে? আসলে কি বলুন তো, কুকুরের লেজ কখনো সোজা হয় না, নয় সোজা হওয়ার নয়, আর এটা কখন সোজা হবেও না। আরিয়া সায়ানকে করেই কথাটা বলেছে। ব্যাটার সব শেষ। ইস, আরিয়ার পেছনে লাগতে এসেছে, বুঝ এবার ঠেলা। পাবলিক প্রচুর ক্ষেপে গেছে। সায়ান বেচারা ভয়ে কাঁচুমাচু, কেননা পাবলিকের হাতের মায়ের এখন নিশ্চিত। ভেবেছে আরিয়া একা যা ইচ্ছা বলবে, কিন্তু পুরো বাংলাদেশের মানুষ যে তার পক্ষে, সবাই মিলে তো আর একা না। রিপোর্টার: আপনার লাইফ সম্পর্কে কিছু বলুন। আমি প্রথম থেকে সবটুকু বলবো। অনেকে সান্ত্বনা দিচ্ছে। আরিয়া: কেউ একজন বলেছিল তোমার কপালে 2 বাচ্চার বাপকেই মানায়, তোমার সাথে রিলেশন রাখবে তো দূরে থাক, কেউ তোমার মতো মেয়েকে বিয়েই করবে না। আরিয়া: কারো বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আমাকে বলেছিল আমি নাকি চোর, চেইন চুরি করেছি। ওই বাসার সবাই দেখেছে। ভদ্র মহিলা মাথা নিচু করে বসে আছে। কি লজ্জা, শয়তান মেয়েটাও দেখছে। আরিয়া একটু দম নিয়ে, পুরো বিশ্ব কাঁপছে তার উত্তর শুনে। রিপোর্টার: ওই লোকের নামটা কি বলা যাবে যারা আপনার সাথে বাজে বিহেভ করেছে? আরিয়া: সরি, আমি বলতে পারবো না। যারা এমন করেছে তারা তো আমার কথাগুলো শুনেছে এবং দেখছেই। আজ এত এত পার্সেল আসে, যা অনেক আমি এখনো দেখাইনি। বেশিরভাগই ডায়মন্ডের নেকলেস, সেট, কানের দুল, আংটি। এসব আমার ভালো লাগে না এসব পরতে। একটা রুমে তালাবদ্ধ আছে সবগুলো পার্সেল। আবারও বলতে শুরু করলো আরিয়া: কেউ একজন বলেছিল খুব শীঘ্রই যাতে আঙ্কেল হতে পারি, সেটা খুব শীঘ্রই পূরণ করতে হবে ইনশাআল্লাহ। নিলয় অবাক হলো। আরিয়া কাকে বিয়ে করবে? সুমিত দেখছে শুনছে। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল সেদিন সুমিতকে সিকিউরিটি গার্ডসরা। রিপোর্টার: তার মানে কি ম্যাম আপনি খুব শীঘ্রই বিয়ে করে ফেলবেন? আরিয়া: জি, তবে এখনও সেটা ফাইনাল হয়নি। যদি হয় তো আপনাদেরকে অবশ্যই জানাবো। সাংবাদিকরা সব কিছু নোট করেছে। প্রত্যেকটা চ্যানেলে দেখাচ্ছে আরিয়াকে। আরিয়া: কেউ একজন বলেছিল তুমি কি প্রেসিডেন্ট হবে, যে আজ তোমাকে ফিরিয়ে দিচ্ছি বলে পস্তাতে হবে। লোকটা আমার সাথে প্রেমের অভিনয় করেছিল, তাও আবার আমার ভালোবাসার মানুষের সাথে বাজি ধরে। আর আজ আমাকে প্রপোজাল ঠিক তেমনই অফার দিচ্ছে। প্রতিদিনই পার্সেল আসে। কেউ কেউ ডিরেক্ট বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমি সরাসরি মানা করে দেয়। রিপোর্টার: আপনি কি কাউকে পছন্দ করেন কিংবা করতেন? প্লিজ বলুন। এটা আমার প্রশ্ন না, শত শত মেয়েদের প্রশ্ন।
আরিয়া কিছু বলছে না। নিলয় রিমোট খুঁজছে তাড়াতাড়ি টিভি অফ করতে, কেননা নিলয় আরিয়ার মুখে সুমিতের নামটা শুনতে পারবে না। নিলয়কে বিশ্ব নিলয়কে বিশ্বকে গোটা বাংলাদেশকে অবাক করে দিয়ে আরিয়া, আমার লাইফে একজনই ছিল এবং এখনো আছে, থাকবে, সে আমার মনের মানুষ, আমার ভালোবাসা নিলয় রহমান। নিলয় নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আরিয়া ওকে ভালোবাসে, এখনো মনে রেখেছে। আরিয়া সবাইকে আরো অবাক করে দিয়ে ফোনের স্ক্রিনটা সামনে ধরলো নিলয়ের ফটো। আরিয়া, যাকে আমি ভালোবাসি, এই সে নিলয় রহমান। আমি টাচ মোবাইল ইউজ করি শুধু নিলয়ের ফটোটা দেখার জন্য। এই ফোনটা আমাকে মাইক করেছে, উনি যুক্তরাষ্ট্রের বাসিন্দা। আমাকে বাটন ফোন ইউজ করতে দেখে ফোনটা গিফট করেছিল। আজও এসেছিল, কিন্তু আমি ব্যস্ত থাকায় দেখা না করায় সিকিউরিটি গার্ড তাড়িয়ে দিয়েছে। খুব কষ্ট লাগলো আমার। ও হয়তো ভাবছে আমি ওকে ভুলে গেছি, কিন্তু না, আজকে একটা সত্য কথা বলছি। নিলয়, শুনছেন? আপনি নিশ্চয়ই টিভির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। জানেন, প্রথমে যখন স্বীকৃতি পাই আমি একজন বিজ্ঞানী, সেদিনই ইচ্ছা ছিল আপনার সাথে দেখা করার, আপনাকে বিয়ে করে স্বামীর অধিকার ফিরিয়ে দেওয়ার। কিন্তু আরিয়া কাঁদছে, এই কান্নার বাঁধ থামছে না। আরিয়া একদিন লন্ডনে সেন্সলেস হয়ে যায়, মেডিকেল রিপোর্ট আসে আমার মাথায় টিউমার, আমি বাঁচতেও পারি আবার মারা যেতেও পারি। কথাটা শুনে ভেঙে পড়েছিলাম আমি। কদিন আগে লন্ডনে গিয়েছিলাম শুধু একমাত্র অপারেশন করানোর জন্য। এই ছোট জীবনের সাথে আপনাকে জড়িয়ে কী লাভ, তাই নিজেকে সামলে নিতাম সব সময়, যাতে আপনার মনে হয় আমি আপনাকে ভুলে গেছি আর আপনি আমাকে ভুলে অন্য কাউকে বিয়ে করে সুখী হবেন। প্লিজ, আজকের মতো এখানেই শেষ, অন্য আরেকদিন আপনাদের সাথে কথা হবে। কাঁদতে কাঁদতে সভা থেকে বেরিয়ে আসে আরিয়া। বাসায় এসে রুমে ধপাস করে শুয়ে পড়ে, বরখা না খুলে। নিলয় ভাবতেও পারেনি এত কিছু হয়ে গেছে। আরও কিনা কত কিছু ভেবেছে আরিয়ার ব্যাপারে। তবে আরিয়া নিলয়কে ভালোবাসে, এতেই নিলয় খুশি। আরিয়াকে ইনভাইট করেছে কিশোরগঞ্জের কয়েকটা স্কুল অ্যান্ড কলেজ। কালকে যেতে হবে। আজকে রাতটা যেন কাটছে না আরিয়ার। কখন নিজ শহরে ফিরবে, কখন নিলয়ের সাথে দেখা হবে। কালকে রওনা দেবে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। নিলয়ের ফোনে একটা মেসেজ দিল আরিয়া। বলেছিলাম একদিন আপনার কাছে ফিরবো, সেই সময় এসে গেছে। কালকের জন্য সরি। আমাকে প্রথম অভিনন্দন যাতে আপনি আমাকে দেন। আজকে আর কথা বলবো না, কালকে আপনার সাথে কথা হবে। একটা সারপ্রাইজ আছে আপনার জন্য। আরিয়া মেসেজটা পরে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না নিলয়। সকালে হেডলাইন দেখাচ্ছে, মিস্টার সায়নের বাড়ি পাবলিক ইট দিয়ে ভাঙচুর করছে। সায়নকে অবশ্য পায়নি, বেটা বাড়ির পেছনে দরজা দিয়ে পালিয়েছে। তা না হলে পাবলিককে পিটিয়ে নাজেহাল অবস্থা করত। আর জীবনেও লাগতে আসবে না আরিয়ার সাথে। সকাল 10টা। খুশির ঠেলায় কিছু খেতেও পারেনি আরিয়া। দ্রুত পেপারসগুলো আর কিছু প্রয়োজনীয় জিনিস ব্যাগে ভরে নিল। বরখাটা পরে হাতে পায়ে মোজা লাগিয়ে নিল। দেন বেরিয়ে পড়ল। এয়ারপোর্ট গিয়ে আবার জ্যাম। সাংবাদিকের সাথে কোনো কথা না বলে ভেতরে চলে গেল আরিয়া। ভিআইপি পার্সন, সবাই অনেক সম্মান দিচ্ছে। টিকিট আগে থেকেই কাটা ছিল। সাথে হ্যাপি নাসরিন আর আরিয়া, তারা তিনজনই যাবে। অন্যদিকে নিলয় অধীর আগ্রহে অপেক্ষা করছে আরিয়ার আসার পথে, যেয়ে কখন আসবে আর মন ভরে দেখবে, সিকিউরিটি দেখবে। প্রথমে র্যাব গেল হেলিকপ্টারে, তারপর আরিয়া যাবে, তারপর আবার র্যাব ফোর্স প্রচুর সিকিউরিটি গার্ডস দিচ্ছে আরিয়াকে, কেননা আরিয়া বাংলাদেশের স্বনামধন্য মানুষের মধ্যে একজন, ওর শত্রুর অভাব নেই। হেলিকপ্টারে উঠে পড়েছে আরিয়া। খুব খুশি লাগছে তার সেই শহরে যাচ্ছে। এখান থেকে প্রায় 4 বছর আগে ঘুটে ঘুটে রাতের অন্ধকারে চলে এসেছিল ভাগ্যের সন্ধানে। উড়াল দিল কিশোরগঞ্জের উদ্দেশ্যে। বিজ্ঞানী নুসরাত জাহান আরিয়ার নিজ শহরে। আজ তার কত সুনাম, হাজার হাজার মানুষ আরিয়ার জন্য অপেক্ষা করছে। কখন আসবে আরিয়া, কখন দেখবে তাকে। কিশোরগঞ্জের মেয়ে, যে কিনা ফেলার হয়েও বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আরিয়া নিজের দিকে তাকিয়ে আছে। আজ তার কত সম্মান, কত ইজ্জত, আরো কত কিছু। ওপর থেকে দেখা যাচ্ছে দালান কোঠাগুলো। পিঁপড়ার মতো বেশিক্ষণ সময় লাগলো না কিশোরগঞ্জে পৌঁছাতে। হেলিকপ্টার নামলো গুরুদয়াল কলেজ মাঠে। কলেজের প্রিন্সিপালরা এগিয়ে এসে অভিনন্দন জানালো। নিলয় অনেক দূরে দাঁড়িয়ে দেখছে আরিয়াকে, এখনো সামনে আসেনি। আরিয়া নেওয়া হলো স্টেজে সসম্মানে।
নিলয়কে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচুর রেগে গেছে। বলেছিল কি আর নিলয় করলো কি? প্রায় 10 মিনিট কথা বলল আরিয়া, অতপর নিলয় সামনে এলো। আরিয়া, কেমন আছেন আপনি? নিলয়ের মুখের দিকে তাকিয়ে। নিলয়, আলহামদুলিল্লাহ ভালো। যেমন রেখে গিয়েছিলে? দুটো চোখ ছলছল করছে। আজকে দুজনের দুজনকে দেখে যেন আই মিটছে না। একজন আরেকজনকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আরিয়া, কারে উঠুন। নিলয়, কেন? আরিয়া, যেটা বলছি সেটা করুন। নিলয় আরিয়ার পাশে বসে পড়ল। ওদের সম্পর্কর কথা সবাই জানে। গাড়ি চলছে তার আপন গতিতে। এখন যাচ্ছে আরিয়ার স্কুলে। নিলয়ের ঘাড়ে মাথাটা রাখলো আরিয়া। নিলয় আরিয়ার মুখে শুধুমাত্র একটু তফাৎ পৌঁছে গেল। স্কুলে যেখানে এক সময় আসলে বলতো, এই যে দেখো আরিয়া আসছে, এবারও মনে হয় পরীক্ষা দেবে। হাসাহাসি করতো মেয়েরা। স্কুলের স্যাররাও এমন ধরনের কথাই বলতো, লজ্জা দিত। আজ সেই স্কুলে তাকে সম্মানের সহিত গ্রহণ করেছে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। নিলয়, আরিয়া, তুমি জানতে একদিন বিজ্ঞানী হবে? আরিয়া মাথা নাড়ালো। নিলয়, কিন্তু এটা কি করে সম্ভব? আরিয়া, এত সবের প্রতি আমার ছোটবেলা থেকেই আগ্রহ ছিল, কিন্তু কিছু বলার আগেই কার থামালো স্কুল মাঠে। চারদিকে হই হুল্লোড় চলছে। আরিয়া এসেছে। আরিয়াকে স্কুলের পক্ষ থেকে একটা ট্রফি দিল। আরিয়া স্টেজে দাঁড়িয়ে বলল, নিজের হাতে নিলয়ের হাত থেকে এটা নেবে। অতপর সবাই নিলয়কে রিকোয়েস্ট করলো। স্টেজে উঠে নিলয় আরিয়াকে ট্রফিটা দিল। বেরিয়ে পড়ল অজানা গন্তব্য। নিলয়, এখন আমরা কোথায় যাচ্ছি? আরিয়া, সেটা গেলেই দেখতে পারবেন। আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কার থামালো একটা কাজে অফিসের সামনে। আরিয়া, সই করুন। নিলয়, কিসের পেপার এটা? আরিয়া, আমাদের বিয়ের পেপার। নিলয়, বিয়ে মানে? আরিয়া, তো বিয়ে না করে কি বাসর করবেন নাকি? বেটা লুচু। আরিয়ার কথাগুলো সব নিলয়ের মাথার উপর দিয়ে যাচ্ছে। আরিয়া, ওকে, আপনাকে বিয়ে করতে হবে না। আমি না হয় সুমিতকেই বের হওয়ার জন্য পা বাড়াবে এমন সময়। নিলয়, সুমিত কি? হ্যাঁ, সুমিতকে মেরে ফেলবো সুমিতের নাম মুখে নিলে। দুটো ঝগড়া করছে আর কাজী সাহেব চশমাটা নাকের ডগায় এনে ড্যাব ড্যাব করে দুজনে ঝগড়া দেখছে। নিলয়, এতগুলো পেপারস কেন? আরিয়া, সেটা আপনার না জানলেও চলবে। বিয়ে হয়ে গেল দুজনের। বাহিরে এসে হ্যাপি আর নাসরিন কয়েকটা ফটো তুলে সাংবাদিকের কাছে মেইল করে দিল। নিলয় আরিয়াকে বাড়িতে নিয়ে গেল। আরিয়া, কেমন আছো তানহা? মা, আপনি কেমন আছেন? তানহা, ভাবি, নিলয়ের মা, আমাকে মাফ করে দিস। হ্যাঁ মা, আমি না বুঝে তোকে অনেক কথা শুনিয়েছি। আরিয়া, বিশ্বাস করুন আমি কিছু মনে করিনি। আপনার জায়গায় আমি থাকলেও এটাই করতাম। তানহা, ভাবি ভিতরে আসো। পাড়া প্রতিবেশী এসে হাজির। আরিয়ার মা, বাবা এবং বোনও এসেছে। সবাইকে মাফ করে দিয়েছে। আরিয়া নিলয়ের রুমে আরিয়াকে রেখে তানহা কেটে পড়ল। নিলয় রুমের সামনে পায়চারি করছে। ঢুকবে কি ঢুকবে না। দরজা ঠেলে রুমে ঢুকতেই একগুচ্ছ আলোক রশ্মি এসে নিলয়ের মুখে পড়ল। আরিয়া একটা টর্চ লাইট আবিষ্কার করেছে, যেটার পাওয়ার বিপুল। কারো চোখে মুখে পড়লে সাথে সাথে চোখ দুটো অফ হয়ে যায়। আরিয়া, তাকে মিস্টার বাসর করার তো তারা। নিলয়, অনেক কাঁদিয়েছ, আজকে আর ছাড়ছি না। তোমায় নিজে এসে যখন ধরা দিয়েছ। আরিয়া, তাই বুঝি মিস্টার কানা? নিলয়, কি আমি কানা? আরিয়া, তো কি? নিলয়, আচ্ছা বাদ দাও, তোমার বিজ্ঞানে কানাকে কিভাবে সম্বোধন করে শুনি। আরিয়া, দেখবে। ধাক্কা মেরে বেডে ফেলে দিল নিলয়কে। নিজের ঠোঁট জোড়া দিয়ে নিলয়ের ঠোঁটে মিশিয়ে দিল। নিলয় চোখ বড় বড় করে দেখছে আরিয়াকে। নিলয়, কি করছো? আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আরিয়া, কে বলেছে নিজেকে কন্ট্রোল করতে? নিলয়, তাই নাকি? শীতের রাত, প্রচুর প্রচুর ঠান্ডা পড়েছে। বাইরে দুজন মানুষ একজন আরেকজন ভালোবাসায় শিহরিত হচ্ছে। মিলিত হলো দুটি দেহ, দুটি মন, যার অপেক্ষায় ছিল এতদিন। ভালোবাসার মায়াজালে জড়িয়ে নিল দুজন দুজনকে। সকালে তানহা, এই ভাবি,
এই ভাই, আর কত ঘুমাবি? এবার তো উঠ। ভাবি, তুমি নিশ্চয়ই সারা রাত ঘুমাতে পারোনি। আহা কি কষ্ট। তানহার চিল্লাচিল্লিতে ঘুম ভাঙলো। তাদের সকাল 8টা বেজে গেছে, এখনো ঘুমিয়ে আছে দুজন। আরিয়া, এই যে মিস্টার কানা, হাঁ করে কি দেখছেন? এবার ছাড়ুন আমাকে। নিলয় নিজের দিকে একবার তাকিয়ে দেখে, তারপর আমাকে বলতে, এসো, ওকে চুমু দে। মর্নিং কিস। নিলয়ের কথায় আরিয়া লজ্জা পেল। নিলয় কে যেন মিডিয়ার সামনে বলেছিল কাকে যেন আঙ্কেল বানাবে। আরিয়া, আমাকে ট্যাপে ফেলে এখন কীর্তন গাওয়া হচ্ছে। বাড়ি মেরে মাথা ফাটিয়ে দেব, বলে দিলাম। ছাড়ুন বলছি। নিলয়ের মা বাবা, তানহা, আরিয়ার বাবা সবাইকে নিয়ে আরিয়ার মা বাবা সবাইকে নিয়ে চলে আসে ঢাকায়। দিনগুলো এভাবেই কাটছে। খুব মিষ্টি খুনসুটিতে নিলয় ট্রান্সফার করে ঢাকা চলে আসে। সুমিত কম চেষ্টা করেনি আরিয়াকে বসে আনতে, বাট ফেল। নিলয়, আরিয়া, তোমার কানাডায় না গেলে হয় না। আরিয়া, বাধা দিয়েন না, আমাকে যেতেই হবে। আরিয়া, সকল প্রপার্টি নিলয়ের নামে করে দিয়েছে, কোনো কিছু ওর নিজের নামে নেই। এয়ারপোর্টে এসে ভেতরে ঢুকবে আরিয়া, এমন সময় নিলয় দূর থেকে ফ্লাইং কিস ছুড়ে দিল। সাংবাদিকদের চোখ এড়ায়নি, না এড়িয়েছে ক্যামেরাম্যানের চোখ। 2 দিনের সফর, বিয়ের পর একটা ফটোতে আরিয়াকে দেখা যাচ্ছে ল্যাপটপে কাজ করছে, আর নিলয় গালে হাত দিয়ে আরিয়াকে দেখছে। আরেকটা ফটোতে নিলয় ফোন টিপছে, আর আরিয়া নিলয়ের দিকে মুখটা ফ্যাকাশে করে আছে। ফটোটাতে এটাই ফুটে উঠেছে, নিলয় ফোনে সময় দিচ্ছে, বাট আরিয়াকে সময় দিচ্ছে না। আরিয়া আবারও ফিরে এলো বাংলাদেশে। বর্তমানে রোবট আবিষ্কার কাজে মগ্ন আছে বিজ্ঞানী। হঠাৎই মাথা ঘুরিয়ে পড়ে যায় আরিয়া। ডাক্তার, ভয়ের কোনো কারণ নেই। এই যে কয়েকটা টেস্ট লিখে দিলাম, কালকে মেডিকেল গিয়ে করিয়ে নেবেন। বেশি রাত জাগবেন না, আপনার শরীরের অবস্থা খুব একটা ভালো না। মেডিকেল রিপোর্টে এসেছে পজিটিভ। খুশির জ্বর বয়ে যাচ্ছে বাড়িতে, আর খবরটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে অলরেডি। প্রত্যেকটা মানুষের কমেন্ট, কনগ্রাচুলেশনস আরিয়া। আপনি খুশি তো? নিলয়, মিসেস রহমান, সেটা কি মুখে বলতে হবে? নিলয় ছোট্ট করে একটা চুমু দিল আরিয়ার কপালে। মুভি শেষ। ও, আপনাদের তো বলাই হয়নি এতক্ষণ, কিন্তু আপনারা সবাই মুভি দেখছিলেন। আরিয়ান আরিয়া, নিলয়ের মা বাবা, আরিয়ার মা বাবা সবাই উঠে পড়ল। আরিয়া বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে চোখ দুটো বন্ধ করে প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করছে। চোখের কোনা বেয়ে পানি পড়ছে। নিলয়, আরিয়া, তুমি কেন কাঁদছ? দেখো, আজ তুমি 3 দিন 3বার ফেল করেও বিশ্বকে দেখিয়ে দিয়েছ একটা সার্টিফিকেট কখনো কারো ভাগ্য নির্ধারণ করতে পারে না। আর দেখো, নীরব কাঁদছে। আরিয়া নিলয়ের ছেলে। আরিয়া, নীরব কোথায়? ওকে ঘুম পাড়ান আপনি, আমি এখানে দাঁড়িয়ে থাকব। আধা ঘন্টা পর নিলয় পেছন থেকে আরিয়াকে জড়িয়ে ধরল। সাংবাদিকরা ভিড় করেছে গেটের বাহিরে। আরিয়ার জীবনে নিজে এই পর্যন্ত 20টি মুভি নির্মাণ হয়েছে, আর মুভির নাম সার্টিফিকেট। এতক্ষণ আপনারা সার্টিফিকেট মুভিটাই দেখছিলেন। বলিউড ঢালিউড টলিউড সব জায়গায় নির্মাণ করা হয়েছে। এর মধ্যে বলিউডে আয় করেছে 300 কোটি রুপি। বিশাল বহুল মুভি হিসেবে স্বীকৃত পেয়েছে। অবশ্য প্রথমে সেন্সর বোর্ড ছাড়পত্র দিতে চায়নি, কেননা মুভিটাতে পরিচালক আরিয়ার জীবনীকে আরেকটু ভিন্নভাবে সাজিয়ে দিছিল। তাই এইটুকু কেটে তারপর সেন্সর ছাড়পত্র পায় মুভিটি। মুভির নিচে অসমাপ্ত লেখা, কেননা আরিয়া তার জীবনী একটা ডায়েরিতে লিপিবদ্ধ করেছিল। সে তার জীবনের নিচে লিখেছিল অসমাপ্ত। ইংলিশ ফর টুডে ক্লাস 6-এর প্রথম পৃষ্ঠায় ছাপানো হয় আরিয়ার জীবন কাহিনী। আইসিটি বইটা তো বিজ্ঞানী নুসরাত জাহান আরিয়ার অ্যানালিটিক্যাল ইঞ্জিন সম্পর্কে লেখা হয়েছে। আরিয়ার জীবনী পুরো বিশ্ব আজ পড়ছে, দেখছে জীবনে কিভাবে জীবন যুদ্ধে জয়ী হলো। আবারও এসেছে একজন পরিচালক, এসে সুন্দর করে লিখে অনুমতি নিতে এসেছে মুভি নির্মাণের জন্য। আরিয়া লোকটার জন্য সার্ভেন্টদের ইশারা করতে সার্ভেন্টরা খাবার সাজিয়ে দিয়ে গেল। আরিয়া পুরোটা পড়ল। একটা জায়গায় চোখ আটকে যায়। সব শেষে লেখা সমাপ্ত।
পেন দিয়ে একটানে কেটে নিজে লিখে দিল অসমাপ্ত। পরিচালক: সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে, বুঝতে পারিনি। আরিয়া: ইটস ওকে। আজ প্রত্যেকটা সমাজে রাষ্ট্রে পরিচিত নুসরাত জাহান আরিয়া বাংলাদেশে প্রায় 50,000 যুবকের কর্মসংস্থান হয়েছে আরিয়ার ইঞ্জিন ব্যবহার করে, যেটা অন্য দেশ থেকে আমদানি করতে হয়, কিন্তু এখন বাংলাদেশেই পাওয়া যায় কোটি কোটি টাকা আজ তার ব্যাংক অ্যাকাউন্টে। আল্লাহ চাইলে কি না হয়। আরিয়ার জীবনী পড়ে মেয়েরা আজ নিজেকে একটু হলেও স্বাবলম্বী ভাববে। নিলয় ভেবে বলেছিল আরিয়াকে পড়াশোনা করতে আট আর আরিয়া জবাবে বলেছে, আমাকে দেখে এই সমাজ, এই রাষ্ট্রের মানুষ শিখবে যে 3বার এসএসসি ফেল করেও ইতিহাসের পাতায় অবিস্মরণীয় তার নাম বিজ্ঞানী নুসরাত জাহান আরিয়া। আরিয়া শুধু কিশোরগঞ্জের গর্ব না, আরিয়া বাংলাদেশের গর্ব। জাজমেন্টাল সমাজ আজ নিশ্চুপ, একটু হলেও ধারণা পাল্টিয়েছে তাদের আরিয়াকে দেখে। ইতিহাসের পাতায় অবস্মরণীয় হয়ে রয়ে গেল সুমিতের মতো একজন প্রেমিক, যে কিনা তার প্রেমিকার অসহায়ের সময় তাকে ছেড়ে দিয়েছিল। থেকে গেল আরিয়ার দুঃসম্পর্কের মা বাবার কথা, থেকে গেল ওই বাড়ির শয়তান মেয়ে, ভদ্রলোক ভদ্র মহিলার কথা, যারা কোনো কিছু বিবেচনা না করে আরিয়াকে চোর বলে সাব্যস্ত করেছিল। থেকে গেল নিলয়ের মতন একজন খাঁটি প্রেমিক, যে কিনা অসহায়ের মতো আরিয়াকে নিজের ভালোবাসার চাদরে মোড়াতে চেয়েছিল। থেকে গেল তানহার কথা, যে কিনা নিজে না খেয়ে আরিয়াকে খেতে দিয়েছিল। বিজ্ঞানী নুসরাত জাহান আরিয়ার কয়েকটি উক্তি রয়ে গেল ইতিহাসের পাতায়। মানুষ কখনো হারে না, হারতে পারে না। হয়তোবা তুমি জিতবে, নয়তোবা তুমি শিখবে। যে গাছের ফল মিষ্টি, সেই গাছে ঢিল পড়ে বেশি। দুনিয়াতেও ভালো হয়ে চলতে গেলে কষ্ট বেশি। ধান গাছের ফাঁকে ফাঁকে কিছু কিছু আগাছা তো থাকবে, সেটা স্বাভাবিক, কিন্তু আগাছাগুলোকে কখনো মাথা নিচু করতে দেবেন না, তার আগেই ছেটে ফেলবেন। মাথা উঁচু করতে দেবেন না, তার আগেই ছেটে ফেলবেন। কুকুরের লেজ কখনো সোজা হওয়ার নয়, আর কখনো সোজা হবেও না। কুকুরের লেজ সোজা করা মানুষের কাম্য নয়। কুকুর তো ঘেউ ঘেউ করবেই, তাই বলে আপনি থেমে থাকবেন না, এগিয়ে যান। পাছে পাছে লোকের কথায় কান দেবেন না। কুকুর কামড় দিলে আপনিও তো যাবেন না কামড় দিতে, তাহলে মানুষ আর কুকুরের মধ্যে কোনো তফাৎ থাকবে না। আপনারা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, কথাটা ভুলে যাবেন না। একটা সার্টিফিকেট কখনো কারো ভাগ্য নির্ধারণ করতে পারে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাগ্য জন্মের 70 বছর আগেই তৈরি করে রেখেছে। শুধুমাত্র অ্যালার্জিতে চুলকানি হয় না, কিছু কিছু মানুষের অন্যায়ের দেখলেও চুলকানি হয়। আপনি গরিব পরিবারে জন্মেছেন, এটা আপনার দোষ নয়। আপনি নিজেকে অহংকারী ভাবেন, এটা আপনার দোষ। আবারও ভিড় করছে সাংবাদিকরা। নিলয় আরিয়াকে নিয়ে বসে আছে বেলকনিতে। নিলয় আরিয়ার চশমাটা ঠিক করে 2 গালে ধরে একটা চুমু দিল কপালে। আরিয়ার চোখ থেকে পানি পড়ে, তাই চশমা ব্যবহার করতে হয়। আজ অনেক হ্যাপি আরিয়া, স্বামীর সাথে সুখে সংসার করছে। তাদের ভালোবাসার প্রতীক হয়ে এসেছে নীরব, বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, জাজমেন্টাল সমাজকে প্রভাবও করিয়ে ছেড়েছে। এটা একটা সার্টিফিকেট কখনো কারো ভাগ্য নির্ধারণ করতে পারে না। তার জীবনের অবসরণীয় এবং স্মৃতির পাতায় রয়ে গেছে মুভি সার্টিফিকেট। বিজ্ঞানী নুসরাত জাহান আরিয়া বারবার একটা কথাই বলেছিল, আমার জীবনের শেষে কখনো সমাপ্ত শব্দটা থাকবে না, অসমাপ্ত।